সন্ধ্যা। আমি ইন্দ্রজিৎ আরেকবার চলে এলাম আজকে আরেকটা নতুন সত্য ঘটনা আপনাদের সামনে শোনাবো বলে। তার আগে বলি, আমি প্রচুর লাইক পেয়েছি, প্রচুর কমেন্ট পেয়েছি, তাতে আমি খুব ইন্সপায়ার্ড হচ্ছি। আপনাদের এত ভালোবাসা, আমি জানি না এতটা ভালোবাসার যোগ্য কিনা। আপনাদের ভালো লাগছে, আপনারা মন দিয়ে সমস্ত সত্য ঘটনাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, তারপর আমাকে অনেকে কোশ্চেনও করছেন। খুব ভালো লাগছে যে এত মন দিয়ে আপনারা আমার এই ঘটনাগুলো শুনছেন বা দেখছেন। যাই হোক, আজকে আমি যে ঘটনাটা আপনাদের সঙ্গে বলতে চলেছি, ঘটনাটা আমি শুনেছি আজ। ভাবতে পারলেন না তো? যিনি আমাকে বলেছেন তিনি এই গ্রুপের মধ্যে রয়েছেন, আমার ওয়াইফের বান্ধবী। আমার এই গল্পগুলো শুনে তার খুব ভালো লেগেছে। তা সে 2-3 দিন আগে আমার ওয়াইফকে ফোন করে বলল যে তার জীবনে একটা ঘটনা ঘটেছে, কিন্তু ভৌতিক নয়। আমাকে পরিষ্কারই বলে দিয়েছে ভূত নয়। বললাম তাই? ভূত না? বলো না, ভূত নয়, আত্মা। কারণ উনি যাকে দেখেছিলেন তাকে উনি খুব সম্মান করতেন, সেই কারণে বলল ভূত নয়, আপনি ভৌতিক বলবেন না, বলবেন আত্মা এসেছিল দেখা করতে। তা ওনার কাছ থেকে আমি আজকে সকালেই এই সত্য ঘটনাটা শুনেছি, এবং ওনাকে আমি কথাও দিয়েছি যে আমি আপনার নাম করব না, এবং টোটাল ব্যাপারটাই আমি একটু অন্যভাবে ঘুরিয়ে বলবো, কিন্তু স্থান, কাল, পাত্র এগুলো খালি বজায় রেখে আমি এই সত্য ঘটনাটা আপনাদের সামনে বলছি। যাই হোক, ঘটনাটা ঘটেছিল 2012 সালে। যিনি আমাকে বললেন আজকে, তিনি হচ্ছেন আমার ওয়াইফের বান্ধবী। তাদের বাড়িতে, তাদের অ্যাপার্টমেন্ট, তারা যেখানে থাকেন কলকাতাতে, সেইখানে এক হাজব্যান্ড ওয়াইফ তাদের সঙ্গে থাকতেন অন্য ফ্ল্যাটে। তাদের দুজনের মধ্যে খুব ভালো হৃদ্রতা ছিল, খুব যাতায়াত ছিল বাড়ির মধ্যে। একজন আরেকজনকে খাবার পৌঁছে দিত, এবং উইকেন্ডে তারা একসাথে পার্টি করত, খুব গল্প টল্প করত। এরকম সম্পর্ক তাদের ছিল। এবং এরমও ছিল যে ওই যাদের বাড়ির কথা বলছি, তাদের বাড়িতে ওনারা আসলে রাত্রিবেলা দরকার মনে করলে ফ্রিজের মধ্যে খাবারও পর্যন্ত তুলে দিত। এরকম রিলেশনটা ছিল। বুঝতেই পারছেন, এরকম রিলেশন তো আর সহজে হয় না মানুষের সাথে মানুষের। খুব ভালো সম্পর্ক। তা হঠাৎই এই ভদ্রলোক যার কথা বলছি, এবং যে ভদ্র মহিলা আমার ওয়াইফের বন্ধু তার কথা বলছি, তার এক বন্ধু এবং তার হাজব্যান্ডকে নিয়ে আজকের ঘটনা। ওই হাজব্যান্ড জাহাজে চাকরি করতেন, জাহাজের ক্যাপ্টেন ছিলেন। তা জাহাজে ক্যাপ্টেন থাকায় মাঝে মধ্যেই চলে যেতে হতো, আর যে সময়গুলো কলকাতাতে থাকতেন সেই সময় ওদের বাড়িতে আসতেন, গল্প করতেন, একসাথে থাকতেন ওদের ফ্ল্যাটে, এইসব ব্যাপার থাকতো। যাই হোক, একবার 2012 সালে ওনাকে জাহাজে বেরিয়ে যেতে হয়। তা বেরিয়ে যান এই অক্টোবর নভেম্বর এরকম টাইমে বেরিয়ে যান একটা কাজে। তা যখন বেরিয়ে গেছিলেন ইটালির কোনো একটা জায়গায়, যখন পৌঁছচ্ছেন সেই সময় জাহাজের মধ্যে গ্যাস ছিল। সেই গ্যাস হঠাৎ করে বেরোতে শুরু করে, এবং এই গ্যাস বেরোতে শুরু করায় জাহাজে আরও যারা ছিলেন তারা ওই গ্যাসগুলোকে বন্ধ করার চেষ্টা করেছিলেন। প্রায় 7 থেকে 8 জন যখন জাহাজের নিচে নেমে গ্যাসগুলো বন্ধ করার চেষ্টা করেন, ওই 7 জন থেকে 8 জন স্পট ডেড হয়ে যান ওখানে। তখন উনি ক্যাপ্টেন হিসেবে উনি তখন নামেন ওটাকে বন্ধ করতে, এবং বন্ধ করতে গিয়ে ওনারও একই অবস্থা হয়, এবং প্রায় বলতে গেলে ঝলসে যাওয়ার মতন অবস্থা হয়। কলকাতাতে খবর আসে উনি মারা গেছেন। অবাক ব্যাপার, প্রত্যেকে স্তম্ভিত হয়ে যায়। একটা এরকম তরতাজা যুবক হঠাৎ করে মারা গেল। ওনাদের ফ্যামিলিতে, ওনাদের অ্যাপার্টমেন্টে দুঃখের ছায়া নেমে আসে, কারণ যিনি মারা গেছেন তিনি নাকি ভীষণ পপুলার ছিলেন ওখানে। তা যাই হোক, আমার ওয়াইফের
যে বান্ধবী, তিনি বলছেন যে এই ঘটনাতে ওরা খুব মানে মর্মান্তিক এরম বেদনাদায়ক ঘটনা, তো বুঝতেই পারছেন হঠাৎ করে ঘটে যাওয়া, মানে খুবই মানে এতে চলে যায়, ওনারাও মানে কি বলে ট্রমা কাটাতে পারছেন না, এত দুঃখ পেয়ে গেছেন। কারণ তার বাড়িতে সবসময় থাকতো এবং যাওয়ার আগেও তার বাড়িতে তারা পার্টি করেছে একসাথে। যাই হোক, তা ওয়াইফের যেদিন মারা গেছেন উনি তো মানে খুবই দুঃখে রয়েছেন। তার হাজব্যান্ড ওয়াইফ বলা বলি করছে রাত্রিরে ওনার ব্যাপারে ঘটনা, সবসময় তাদের মনে পড়ছে। সেই দিনটা তাদের উপর মানে বলতে গেলে না খাওয়া দাওয়া অবস্থায় চলেছে। সেদিনটা তো গেল। তারপরের দিনও একই অবস্থা তাদের, মানে কোনো কাজেই তারা মন বসাতে পারছে না। বুঝতেই তো পারছে নিজের বাড়ির লোক যা হলে হয়, মানে বলতে গেলে নিজের বাড়ি, নিজের ফ্যামিলি, মানে খুব দুঃখ। সেই দিন রাত্রিবেলা, সেকেন্ডের রাত্রিবেলা, তা ভদ্রমহিলা হাজব্যান্ড ওয়াইফ ওনারা শুয়ে আছেন রাত্রিবেলা, বাচ্চাটিকে নিয়ে ঘুমোচ্ছেন। তা ওনার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছেন, বাচ্চাটিও ঘুমিয়ে পড়েছে। ভদ্রমহিলা বলছেন উনি হঠাৎই আস্তে আস্তে শুনতে পাচ্ছেন যে বেডরুমের দরজাটা বন্ধ। ডাইনিং রুমে প্রথমে পায়ের শব্দ পেলেন, হাঁটাচলা করছে কিছু। তা উনি ভাবছেন, মনে চিন্তা করছেন, দুঃখ পাচ্ছে, ভুল কিছু। তারপর কিছুক্ষণ পর উনি বাসনের টুংটাং আওয়াজ পাচ্ছেন। তখনও ভেবেছেন ভুল বা আশেপাশের কোনো জায়গা থেকে আওয়াজটা আসছে। এরপরে উনি আস্তে আস্তে বুঝতে পারছেন যে আওয়াজটা আস্তে আস্তে এগিয়ে আসছে। হঠাৎ উনি পেলেন ফ্রিজ খোলার শব্দ, মানে ফ্রিজে খুললে যেরকম একটা আওয়াজ হয়, আবার ফ্রিজ বন্ধ করলে যেরকম একটা আওয়াজ হয়, সেইটা উনি শুনলেন। এবার উনি একটু নিশ্চিত হলেন যে ওনার ডাইনিং রুমেই আওয়াজটা হচ্ছে। কিন্তু এই ব্যাপারটা হওয়াতেও ওনার না উঠবার মতন ক্ষমতাটা ছিল না সেই মুহূর্তে। উনি ভাবছেন কি হচ্ছে, ভুল শুনছেন, না স্বপ্ন দেখছেন, না অন্য কোনো ব্যাপার। কারণ ওনার হাজব্যান্ডও ঘুমোচ্ছে, বাচ্চাও ঘুমোচ্ছে। উনি কীরকম বাকরুদ্ধ টাইপের হয়ে গেলেন। এবার উনি ভাবলেন যে না, আমাকে এবার ঘুমোতেই হবে, মানে আমি না ঘুমোলে এবার পাগল হয়ে যাচ্ছি, ওনার মনে হয়েছে। এই অবস্থাতে উনি আমাকে বলছেন যে আমি জানেন তো, আমি জোর করে চোখ বন্ধ করতে যাচ্ছিলাম, জোর করে চোখ বন্ধ করে যাতে ঘুমটা আমার জোর করে আসে। কারণ বাকি লোকেরা তো ঘুমোচ্ছে, ওনার নিজের যেন খুব কষ্ট হচ্ছে এই আওয়াজ বা এইরকম মেতে। কিন্তু আস্তে আস্তে দেখছেন, উনি ফিল করছেন যে দরজা অবধি আওয়াজটা চলে এসছে, ওনার বেডরুমের দরজা অবধি। এই অবস্থাতে ভাবুন আপনি মানে কীরকম হতে পারে। বেডরুমের দরজাটা জাস্ট বন্ধ, উনি সেই অবস্থায় জোর করে চোখটা বন্ধ করে ফেলেছেন ঘুমোবেন বলে, ব্যাস চোখটা বন্ধ করে ফেলেছেন। কিন্তু আমাদের মানুষের মনের মধ্যে কিরম হয়, আওয়াজটা এসে থেমে গেল, তারপর কি হলো ভাবুন তো, তারপর কি হলো, আওয়াজটা আর পাওয়া যাচ্ছে না। এই সময় উনি আস্তে আস্তে চোখটা খোলেন। উনি যখন চোখটা খোলেন, ওনাদের মশারি টানানো, হঠাৎই দেখছেন একটা দীর্ঘাদেহী মানুষ। ওনার যিনি মারা গেছেন তিনি খুব লম্বা ছিলেন, লম্বা চওড়া স্টাউট ফিগার। ওনাকে দেখছেন তার মাঝখানে একটা কথা বলতে ভুল হয়ে গেছে। উনি ওনার মাথার সামনে সুইচ বোর্ড আছে, সেখানে একটা নাইট ল্যাম্প লাগানো ছিল, যাতে ওই নাইট ল্যাম্পে সারা ঘরটা মোটামুটি যেরকম নাইট ল্যাম্পে আলো হয়। উনি ফিল করছেন, দেখছেন যে ওনার দিকে মশারির দিকে ঝুঁকে ওই ভদ্রলোক তাকিয়ে আছে। ভাবুন সিনটা খালি। এইটা দেখে উনি কি বলবেন, মানে যে কোনো মানুষের মানে যাকে চিন্তা করছে তাকে উনি ভাবছেন যে আমি তো জানি উনি মরে গেছেন, কালকে মারা গেছেন, কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, নেই, বেঁচে নেই। সেই মানুষটা ওনার সামনে কি করে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে। ওনার হাত চলছে না, পা চলছে না, সারা গায়ে ঘাম, মানে ঘামছেন। উনি তো ওনার হাজব্যান্ডকে বলছে শুনছো বলে ডাকছেন, মানে ওনার গলা কাঁপছে। হাজব্যান্ড অঘরে ঘুমোচ্ছে। এই অবস্থায় তবুও মনে হয় হাতটা উনি পেয়েছিলেন, হাজব্যান্ডকে ধাক্কা মারতে পেরেছিলেন। হাজব্যান্ড ধরপর করে উঠে দাঁড়ায়, ধরপর করে উঠে বসে বলে বলছেন যে কি হয়েছে কি রাত্রিবেলা। তখন বলছে দেখো, তুমি কিছু দেখতে পাচ্ছ? হাজব্যান্ড
কি দেখেছে না দেখেছে সেই মুহূর্তে ব্যক্ত ওনাকে করেনি, খালি বলছে তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, তুমি চোখ বন্ধ করে ঘুমো। এই কথাটা বলায় ভদ্রমহিলা চোখ কি বন্ধ করবেন, আস্তে আস্তে দেখছেন সেই মূর্তি পেছন দিকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। কিন্তু আমাকে বলছেন পিছিয়ে পাচ্ছে, হেঁটে হেঁটে পেছোচ্ছে না, কিরম যেন ভেসে ভেসে পেছোচ্ছে। হাঁটার পেছনে একরকম, মানে ভেসে পেছনে আরেক রকম, ভেসে ভেসে আস্তে আস্তে পেছোচ্ছে। পেছোতে পেছোতে ওনাদের যে জানলায় বিশাল বড় পর্দা ছিল, সেই পর্দার পেছনে চলে গেল। এবং উনি দেখছেন পর্দার পেছন থেকে একটা চোখ ওনার দিকে তাকিয়ে আছে। আর আরেকটা জিনিস উনি দেখতে পাচ্ছেন, ওই ভদ্রলোকের 4টে আঙুল, ওই নাইট ল্যাম্পের আলোতে 4টে আঙুলে উনি দেখতে পেয়েছেন যে কালো মিশমিশ করছে, এবং তাতে মনে হয় কোনো চামড়া নেই। অবাক! আমি যখন শুনছি সকালবেলায় গল্পটা, আমি অবাক হয়ে গেছি আজকে। এরমও হয়? চামড়া নেই, 4টে আঙুল, মিশমিশ করছে কালো। এইটা হওয়ায় মানে উনি ওইটাই দেখতে পেয়েছেন। তার কিছুক্ষণ পর উনি জানেন না, উনি বলছেন যে আমি জানি না আমি অজ্ঞান হয়ে গেছি কিনা, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, মানে বলছে আমার হাঁটা চলার মতন আর পরিস্থিতি ছিল না। রাতের ঘটনাটা খালি মনে পড়ছে। খালি সকালে উঠে হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে যে তুমি কি কিছু দেখেছো? আমি তখন বলছে কি দেখব? তখন বলল তুমি কি দেখেছো যে উনি এসছিলেন দেখতে? ওনার হাজব্যান্ড তখন ওনাকে বলে যে হ্যাঁ আমি দেখেছি বলেই তোমায় তখন বললাম তুমি ঘুমিয়ে পড়ো, তোমার জন্যই তো বললাম চুপ করে যাও, তুমি শুয়ে ঘুমিয়ে পড়ো। তখন বললো ঘুমোনো কি যায়? তখন উনি বলছেন না সত্যি ঘুমোনো যায় না, আমি জানি, কিন্তু তারপর সারা রাত আমি ঘুমোতে পারিনি। তুমি হয়তো তখন ঘুমিয়ে পড়েছো, আমি ঘুমোতে পারিনি। সারাটা দিন ওনাদের এই মাথার মধ্যে চিন্তায় যে ওনাদেরকে এত ভালোবাসতো যে দেখা করতে এসছেন। আমরা প্রচুর এরকম ঘটনা শুনেছি, যাকে মানুষ খুব ভালো, একজন খুব ভালোবাসে, তার মৃত্যুর পর সে সাথে দেখা করতে এসছে। এটা কি সত্যি তাই? ওনারা এই মানে ব্যাপারটা কিছুতেই মেলাতে পারছিলেন না। এই ঘটনাটা তো ঘটলো, ওনার ওয়াইফ তো চলে যেতে হয়েছে, যেখানে জাহাজে যেখানে বডি নামিয়েছে সেখানে চলে গেছে। ইনাদের সাথে তখন তো মোটামুটি ওই ফোনেই কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। তার কিছুদিন পর সমস্ত কিছু ঝামেলা মিটে যায়। 10-12 দিন পর পোস্টমর্টম রিপোর্ট আসে। তা ভদ্রমহিলা যিনি, যার হাজব্যান্ড মারা গেছেন, উনি একা, ওনার একটা বাচ্চা রয়েছেন। ওই পোস্টমর্টম রিপোর্টটা এনাদেরকে দিয়েছেন কিছু পেপার্স তৈরি করবে বা ইন্স্যুরেন্স এইসবে ওনারা যাতে হেল্প করেন, ওনার হাজব্যান্ড যাতে হেল্প করেন। তো ওনার হাজব্যান্ড সকালবেলা পেপারগুলো নিয়ে দেখছেন পোস্টমর্টম রিপোর্ট। তা রিপোর্টটা দেখছেন যখন, তখন ওয়াইফ বলছে এটা কি? তখন বলছে আরে ওনার মিস্টার সামথিং, আমি নাম বলছি না, ওনার পোস্টমর্টম রিপোর্ট। তখন বলছে একটু দাও তো আমি দেখি। তখন বলছে না তোমার দেখার দরকার নেই, এটা দেখার মতন কিছু নেই তোমার, তুমি কিছু বুঝতে পারবে না, ছেড়ে দাও। তখন বলছে তুমি দাও না দেখি। বলছে আমি তো তোমায় বারণ করছি, তুমি দেখো না। মানে ওনার যেন মনের মধ্যে কিরকম একটা ব্যাপার হলো, জেদ এসে গেল, না আমাকে দাও, আমি একবার দেখবো, দেখতে চাইছি তোমার কাছ থেকে। তখন বলে ঠিক আছে তুমি দেখো, তুমি তো একেতেই ঘুমোতে পারছো না, তোমাকে দেখতে দিতে আমি চাইছি না। যাই হোক, এই কথা বলায় ওনার কাছ থেকে রিপোর্টটা নিয়ে ভদ্রমহিলা খুলেছেন, খুলে দেখছেন, বলছে আমাকে বলছে প্রচুর তো মেডিকেল টার্ম, আমি কিছু বুঝতেও পারছি না, এরমভাবে কোনো দিন থাকে, মাথা মানে হেড ইঞ্জুরি কতটা কি, লেগ ইঞ্জুরি কতটা কি, পড়তে 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 উনি যখন যাচ্ছেন, সেই সময় একটা জায়গায় লেখা ছিল যে হ্যান্ড, সেইখানে লেখা রয়েছে যে উনি মারাত্মকভাবে ইনজিওর্ড হয়েছেন হাতে, মানে হাতটা দিয়ে কিন্তু ওই গ্যাসের সিলিন্ডার বন্ধ করতে গেছিলেন। এবং তাতে বলছেন যে লেফট হ্যান্ড, ওনার হাতটা, আর সরি লেফট না, রাইট হ্যান্ড যে বন্ধ করতে গেছিল, সে হাতের একটা আঙুলেও কোনো চামড়া ছিল না। এই কথাটা বলায় উনি না মানে কীরকম, মানে পড়ায় উনি না কীরকম হয়ে গেলেন, যে উনি তো তাই দেখেছেন, পর্দার ফাঁক দিয়ে তো উনি তাই দেখতে পেয়েছেন যে আঙুলে চামড়া নেই, কালো আঙুলগুলো। তার মানে সেটা কি সত্যি? ও কি সত্যি সেদিন এসেছিল? তারপরে উনি বলছেন যে আমি ওটা পড়তে পড়তে তলায় চলে গেলাম ড্রেস কোড। উনি নাকি একটা সেদিন একটু নস্যি কালারের
কোনো ড্রেস পরে এসছিলেন, দেখেছিলেন ওনারা অন্ধকারে, অতটা তো ডিপ কালার বোঝাও যায় না, বলছেন যে নস্যি কালার বা ব্রাউনিশ কালারটা বলছেন। ওখানে লেখা রয়েছে ড্রেস কোডে, ওই ভদ্রলোকের মৃত্যুর অবস্থায় ওনার ড্রেস কোড ছিল ব্রাউন কালারের ড্রেস। কি কোইন্সিডেন্ট, কি অবস্থা ভাবুন আপনি। ভদ্রমহিলা বলছে আমি না কল্পনা করতে পারছি না এটা হতে পারে। যাই হোক, উনি তো সত্যি অবাক হয়ে গেলেন এবং ওই পোস্টমর্টম রিপোর্টের সাথে ওনাদেরকে কিছু ফটো পাঠিয়েছে ওনার ওয়াইফকে, যে সেই সময় কি অবস্থায় বডিটা পাওয়া গেছে, কারণ ওনাকে বডিটা খুলতে দেয়নি, কফিনের মধ্যে দিয়ে দিয়েছিল। সেই ফটোতে দেখতে পেয়েছি উনি যে কালারের ড্রেস পরে ওনাকে দেখেছেন রাত্রিবেলা, ঠিক সেই কালারের ড্রেস পরা অবস্থায় উনি রয়েছেন। ভদ্রমহিলা বলছে আমি জানেন তো খুব শিউরে উঠেছি, যে আমি ওনাকে যা যা অবস্থায় যেরকমভাবে দেখেছি ঠিক সেরকম, ঠিক এরকমই কি হতে পারে? তার মানে আমাদের সাথে কি সত্যিই দেখা করতে এসেছিলেন উনি? এই কারণের জন্য ওনার হাজব্যান্ড ওনাকে এই পোস্টমর্টম রিপোর্টটা দেখাতে চাইছিলেন না। উনি বললেন আমাকে, যে আমি তো পরে বুঝতে পারলাম যে কেন দেখাতে চাইছিলেন না। উনি অনেক দিন রাতে ঘুমোতে পারেননি। এরও প্রায় 10-15 দিন, 1 মাসের পর ওনার যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটের জানলা দিয়ে একটু ডিস্টেন্সে তাদের ফ্ল্যাটটা দেখা যেত, মানে অন্য বিল্ডিংয়ের ফ্ল্যাটটা দেখা যেত। বলছে আমি ডাইনিং রুম থেকে একদিন হঠাৎ করে দেখলাম প্রচুর সকালবেলা এই 1-1:30 রেঞ্জে প্রচুর কাকের আওয়াজ, মানে এত কাক কোনোদিন আমি দেখতে পাইনি যে এত কাক একসাথে চিৎকার করছে। আমি বললাম তাই নাকি, কাক দেখেন? তারপরে কি দেখলেন? বললো এত কাক চিৎকার করছে দেখে সব কম্পার্টমেন্ট, মানে অ্যাপার্টমেন্টের সব লোকেরা বারান্দায় বেরিয়ে এসছে, এত কাক এলো কোত্থেকে। তার মাঝখান থেকে উনি নাকি দেখতে পেয়েছেন, উনি যিনি মারা গেছেন তিনি আস্তে আস্তে হাঁটছে, হেঁটে ওই সদুপুর রোদ্দুরে আস্তে আস্তে হেঁটে ওনার বাড়ির অ্যাপার্টমেন্টের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে গেলেন। যেই উঠে যাচ্ছেন আস্তে করে কাকেদের ডাকা সব বন্ধ হয়ে গেল। এবং তারপর বলছেন আমি কখন ডাইনিং রুমের জানলার পাশে দাঁড়িয়ে দেখছিলাম জানি না, আমি হঠাৎই দেখলাম আমি যেন বারান্দাতে চলে এসে দেখতে শুরু করেছি। এবং আমি সেদিন বলছে আমি দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি বুঝতে পারছি না যে আমি কি দেখছি, এটা কি সত্যি পসিবল? একটা দুপুর রোদ্দুরে 1-1:30 নাগাদ সেই মানুষটা হেঁটে হেঁটে তার অ্যাপার্টমেন্টে ঢুকছে, তার ফ্ল্যাটের দিকে যাচ্ছে, এও কি পসিবল? আমি এইটুকুই ওনার কাছ থেকে শুনেছি। উনি না আজও এই কোশ্চেন খুঁজছেন, এই কোশ্চেনগুলো সব অ্যান্সারগুলো খুঁজছেন। আমাকে বললেন যে ওনার হাজব্যান্ড আর উনি ছাড়া থার্ড ম্যান 2012 থেকে আজ অবধি আমি 3 নম্বর লোক যেটা শুনেছি। বললো আপনি পারলে এই গল্পটা একটু বলবেন, সব চেঞ্জ করে বলবেন। বলছে আমি জানেন তো এই কথাটা আপনাকে যখন বলছি না 2012 ঘটনা মনে হচ্ছে না, মনে হচ্ছে কালকে সকালে ঘটনাটা ঘটেছে। বললাম হ্যাঁ সেটাই তো হবে, কারণ আপনি তো সত্যি বলছেন। সত্যি যারা বলে তাদের কোনো স্ক্রিপ্ট লিখতে হয় না, তাদের কিছু বলতে হয় না, তারা নিজেরা যে এক্সপ্রেশন তাতেই বোঝা যায় যে উনি সত্যি বলছেন, মনে রাখতে হয় না। এবং অনেক ভুলও হয়, এই যে কথা বলছি আমি কথার মধ্যে কিন্তু অনেক বেফাস কথা, একটা কথা 2বার বলে ফেলছি, হতেই পারে, কারণ আমি তো স্পন্টেনিয়াসলি বলছি কথাগুলো, স্বতঃস্ফূর্তভাবে বলছি, আমাকে তো মনে রেখে বলতে হচ্ছে না। মনে রেখে বা স্ক্রিপ্ট বলতে গেলে আমাকে অনেক কিছু চিন্তা করে বলতে হতো। উনিও এখন খুঁজে যাচ্ছেন প্রশ্নর অ্যান্সার। আজকে আমার সকালবেলা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন এই প্রশ্নর অ্যান্সার খোঁজার জন্য। আমি জানি না আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগলো লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আমার সঙ্গে থাকুন। আমি সপ্তাহে 2 দিন আপনাদের সাথে গল্প করছি। ধন্যবাদ, শুভরাত্রি।